আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার ছুটির দিন, সকাল সকাল আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারাই একটা বিরাট বড় ব্যাপার। আজকে বেসিক্যালি কথা বলতে চাচ্ছিলাম শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে, কারণ গতকাল তার ইনিংসটা শেষ হওয়ার পর পরবর্তীতে আরও একটা ম্যাচ শুরু হয়ে যায়, সে কারণে তাকে নিয়ে আলাদা করে কথা বলার সুযোগটা সেভাবে হয়নি। তো শামীম পাটোয়ারি কেন বাকিদের থেকে ভিন্ন, কেন শামীম পাটোয়ারি বাংলাদেশ দলের একজন অ্যাসেট, এটা নিয়ে এর আগে আমরা বেশ কিছু আলোচনা করেছি। পজিটিভ আলোচনা ছিল, নেগেটিভ আলোচনা ছিল। বিশেষ করে শামীম পাটোয়ারি যখন থেকে ন্যাশনাল টিমে ঢুকেছেন তার রোলটাকে নিয়ে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম কি ধরনের রোল হবে। তিনি ডেফিনেটলি টপ অর্ডারে ব্যাট করবেন না, তিনি ডেফিনেটলি মিডল অর্ডারেও স্ট্যাবিলাইজারের কাজ করবেন না। শামীম পাটোয়ারির মূল কাজটাই হচ্ছে ফিনিশ করে দেয়া ম্যাচগুলো। এবং টি-20 ক্রিকেটে আপনি যখন একজন ফিনিশারের কথা ভাববেন তখন তার সঙ্গে কি কি অ্যাসেট আপনার সঙ্গে জড়িত করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে একটা ভিশন, একটা ভিশন, দ্বিতীয়তে হচ্ছে আপনার সাহস, তৃতীয়তে হচ্ছে একটা মানে হার না মানার একটা মেন্টালিটি। সো এই তিনটা জিনিসের একটা মিশ্রণ থাকবে। এবং যদি আমরা ওভারঅল অ্যাবিলিটির একটা প্যাকেজের কথা চিন্তা করি যে সেই ব্যাটারের আসলে কি থাকা প্রয়োজন অ্যাজ এ ফিনিশার, সেটা হচ্ছে পাওয়ার এবং গ্যাপসগুলো বের করার ওই অ্যাবিলিটিটা। সো টেকনিক্যাল জায়গা থেকে আমরা বলবো যে তার পাওয়ার থাকতে হবে, তার গ্যাপ বের করার একটা ইনেট অ্যাবিলিটি থাকতে হবে, এবং সেই সাথে অবশ্যই সাহস এবং ওই হার না মানার একটা মানসিকতা, এবং সেই সাথে অবভিয়াসলি তিনি যখন আসছেন তার জন্য লাগবে হচ্ছে ভিশন। ভিশনটা কি? ভিশনটা হচ্ছে আপনি যখন দেখছেন যে ব্যাপারটা খুব প্রেডিক্টেবল হয়ে যায়, ডেথ ওভার্সে সাধারণত দেখবেন যে বোলাররা যখন বল করতে আসেন তারা কিন্তু তাদের ফিল্ড সেট আপটা এমনভাবেই করে দেবেন, আপনি সেই ফিল্ড সেট আপ দেখেই বুঝে যাবেন বোলার আসলে কি করতে চাইছেন। এটা হার্ষা ভোগলের একটা উক্তি ছিল, চমৎকার একটা উক্তি। তিনি বলেছেন যে টি-20 ক্রিকেটে শুরুর 5 ওভার বা শুরুর পাওয়ার প্লে, সেখানে আসলে ব্যাটার তার কারিশমা দেখাতে পারেন, কারণ ব্যাটারের জন্য খানিকটা ফ্লেক্সিবিলিটি থাকে। বোলাররা যে চেষ্টাটা করতে থাকেন তারা একটু ডিফেন্সিভ মাইন্ডসেটে বল করেন, এবং ব্যাটারদেরকে রান না দেওয়ার জন্য ওরকম একটা সেট আপ তাদের মধ্যে থাকে। সো ব্যাটারদের একটা লিবার্টি থাকে যে বোলারের লাইন লেন্থ ডিসরাপ্ট করে সেই জায়গায় নতুন একটা অ্যাডভান্টেজ নেওয়ার। কারণ নতুন বলে আপনি তো আর ডেথ ওভার্সের মতো বোলারদেরকে দেখবেন না যে তারা শুরু থেকে ইয়র্কার দেওয়ার চেষ্টা করছেন, স্লোয়ার দিচ্ছেন। তারা কিন্তু ওই নতুন বলের যে ব্যবহারটা, বলের মুভমেন্ট কিংবা বলের যে হার্ডনেস, সেটাকে তারা ব্যবহার করতে চান। সো ওইখানে কিন্তু ব্যাটারদের একটা স্কোপ থাকে টু ইম্প্রোভাইজ। যেমন স্টেপ আউট করে আপনি বোলারের লাইন লেন্থ নষ্ট করে দেবেন, ব্যাক অফ দ্য উইকেটে থেকে আপনি কিছু শর্টস খেলবেন, ওভার দ্য টপ খেলবেন, কারণ জানেন যে ওই জায়গায় শর্ট খেলে নিরাপদ। সো এই ধরনের কিছু ব্যাপার থাকে। বাট যখন মিডল ওভার্সে যায় সেই সময়টায় ব্যাটারদেরকে আরো একটা অ্যাডভান্টেজ হার্ষা ভোগলে দিয়ে বলেছেন যে একটা ফ্লেক্সিবিলিটি পান ব্যাটাররা, কারণ গ্যাপস থাকে। সো তারা তখন ডিসাইড করতে পারেন যে ম্যাচের টেম্পোটা তারা কিভাবে নিতে চান বা ইনিংসটা তারা কিভাবে বিল্ড করতে চান, প্ল্যাটফর্মটা কিভাবে তারা তৈরি করতে চান। তবে শেষের 5 ওভার, সেখানে তো সবচেয়ে বড় ম্যাজিক। ওই শেষের 5 ওভারের মধ্যে বোলাররা যখন আসেন, ফিল্ডিং টিম যখন আসে, তারা রীতিমতো এমন একটা ফিল্ড সেট করবে, সেটটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে তারা কোনভাবে আটকাতে চাইছে এবং কি ধরনের বোলিংটা তাদের কাছ থেকে আসবে। সো ওখানে কিন্তু বোলারের প্রেডিক্টিবিলিটির জায়গাটা অনেক বেশি ওপেন হয়ে যায়। ব্যাটাররা ফিল্ড পজিশন দেখে আগে থেকেই বুঝে ফেলতে পারেন যে বোলার কোন মন্ত্রে তাদেরকে অ্যাটাক করতে আসতে চান। বাকিটা তখন পুরোপুরিভাবে ব্যাটারদের স্কিলের ওপর। সো হার্ষা ভোগলে ওটাই বলেছেন যে শেষ 5 ওভারের খেলাটা পুরোপুরি স্কিল ভার্সেস স্কিল। কোন বোলারের স্কিল কতটুকু, কোন ব্যাটারের স্কিল কতটুকু, সেটারই একটা স্ট্রেট অন ফাইট, মানে একটা বক্সিং ম্যাচের মতো। আমরা যাব, সেও পাঞ্চ করবে, আমিও পাঞ্চ করবো, ভেরি প্রেডিক্টেবল। শুধুমাত্র যার স্কিল বেটার সে জিতে যাবে, মানে ব্যাপারটা এরকম, একেবারে ফ্রন্ট অন। এখানে কোনো স্ট্র্যাটেজি এই ধরনের চিন্তা ভাবনার কিছু নেই। সো আলটিমেটলি ওই ফেজটাতে দুই পক্ষই অনেক বড় বড় ঝুঁকি নেয়, বোলিং সাইডও নেয়, ব্যাটিং সাইডও নেয়। এবং ফিনিশারের রোলের এই জায়গাটার মধ্যে একটা সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে তার ঝুঁকিটা নিতে পারতে হবে, এবং সেই ঝুঁকিটা নিয়ে সফলও হতে হবে। আপনি ঝুঁকি নেবেন কিন্তু সফল হবেন না, সেই ধরনের ব্যাটিং করলে কিন্তু আপনি আসলে ফিনিশার হতে পারছেন না, প্রপার ফিনিশার হতে পারছেন না। শামীম হোসেন পাটোয়ারির কেসটাতে চলে আসি। তিনি আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে ঢোকার পর হাতে গোনা কয়েকটা ম্যাচ আমরা আসলে দেখেছি যেখানে তার এক্সট্রাঅর্ডিনারি কিছু ব্যাটিং এর কারণে বাংলাদেশ হয়তো ম্যাচ থেকে বের হয়ে এসেছে বা একটা বিপদ থেকে বাংলাদেশ ছুটে বেরিয়ে এসেছে। তবে প্রপার ফিনিশারের যে জায়গাটা, ফিনিশারের যে রোলটা হয়, যেমন একটা প্ল্যাটফর্ম সেট করা আছে, টার্গেটটা নট আউট থেকে ম্যাচ জিতিয়ে নিয়ে বের হয়ে এসেছেন, এই ধরনের ইনস্টেন্স কিন্তু শামীম পাটোয়ারির ক্ষেত্রে খুবই কম। ইভেন টার্গেট সেটিং এর ক্ষেত্রেও শামীম পাটোয়ারি যে সবসময় সফল হয়েছেন ব্যাপারটা এরকম নয়। কিন্তু শামীমকে আমরা তারপরও ক্যারি করে যাচ্ছিলাম কেন, সেটার বিশেষ একটা কারণ আছে। আমি যে যে ফ্যাক্টরগুলোর কথা একটু আগে বলছিলাম, যে আপনার ভিশন থাকতে হয়, আপনার শটের রেঞ্জ থাকতে হয়, গ্যাপ বের করার অ্যাবিলিটি থাকতে হয়, এবং পাওয়ার থাকতে হয়। তো শামীম পাটোয়ারির মধ্যে কিন্তু এই বিশেষ ব্যাপারগুলো বিদ্যমান আছে।
সাহসী ব্যাটিং করা সেটাও তার ভেতরে বিদ্যমান আছে। তিনি কিন্তু মানে ঝুঁকি না নিয়ে বসে থাকবেন, খারাপ বলের জন্য ওয়েট করবেন, ব্যাপারগুলো কিন্তু এরকম নয়। তিনি বল ওয়ান থেকেই আসলে ঝুঁকিপূর্ণ শটগুলো খেলা শুরু করেন। সো ওইটাই হচ্ছে বাকি ব্যাটারদের সঙ্গে তার একটা মানে বৈশিষ্ট্যগত একটা ডিফারেন্স, আমি যদি সেভাবে বলি। সো শামীম পাটোয়ারিকে নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম, কারণ রিসেন্টলি তার ফর্ম কিন্তু খুবই খারাপ ছিল এবং এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি বলি, যে একটা ফরম্যাটে তিনি বাংলাদেশের জন্য সিলেক্টেড হচ্ছেন মোস্টলি, ওইখানে কিন্তু শামীম পাটোয়ারি অনেকগুলো সিঙ্গেল ডিজিট ফিগার্স আউট হয়েছেন, তার মধ্যে অনেকবার ডাকেও আউট হয়েছেন, মানে রান তোলার আগেই তিনি আউট হয়ে যাচ্ছেন এবং খুব ইনএফেক্টিভ মনে হচ্ছিল তাকে ওই নাম্বার 6 পজিশনটায়, নার্ভাস মনে হচ্ছিল এবং ক্লুলেস মনে হচ্ছিল যে তিনি আসলে নেমে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন প্রথম বল থেকে, মাথাটা একটু ঠান্ডা করতে হবে, একটু কম্পোজ থাকতে হবে, সঠিক সিদ্ধান্তগুলো নিতে হবে, কোন জায়গাটায় তার ল্যাকিং সেটা বোঝা যাচ্ছিল না। তবে তিনি রান পাচ্ছিলেন না, সেটাই সবচেয়ে বড় কনসার্নের জায়গা ছিল। বাট এইবারের বিপিএলটার আগে আমি বলছিলাম যে আসলে বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য ওই নাম্বার 6 বা 7 এই পজিশনগুলোই আসলে সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ এখানেই আসলে সেট হওয়ার মতো কোনো ব্যাটার নেই বা যার উপর আপনি আস্থা রাখবেন। বিপিএল এর পারফরমেন্সের মাধ্যমেই আস্থাটা আবারও অর্জন করতে হবে, নির্বাচকদের আস্থা অর্জন করতে হবে, ক্যাপ্টেনের আস্থা অর্জন করতে হবে, টিমের বাকি সদস্যদের আস্থা আপনার অর্জন করতে হবে যে ওই পজিশনের জন্য আপনি আপনার রোলে একদম সুটেড এবং ফিটেড। সো বিপিএল এ যখন খেলাটা শুরু হয়েছে, প্রত্যেকটা দলে আপনি দেখবেন অবভিয়াসলি মাল্টিপল প্লেয়ার্স রয়েছেন যারা ওই ফিনিশার রোলটায় হয়তো ন্যাশনাল টিমে ঢোকার জন্য অনেক চেষ্টা করছেন। তো তাদের মধ্য থেকেই আসলে শামীম পাটোয়ারিকেও ওই একই কাতারে রেখে তাকে ওখান থেকেই পারফর্ম করে আসতে হবে, এরকম একটা মানসিকতা আমার মনে হয় তিনিও ধাতস্থ করে ফেলেছেন। এবং গতকালের যে ম্যাচটা সেটা হচ্ছে সেটার একটা প্রাইম এক্সাম্পল। এক্সাম্পলটা কিভাবে, শামীম পাটোয়ারি তিনি নেমেছেন, তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন, গত ম্যাচটাও কিন্তু তিনি ফিনিশ করেছিলেন, যেটা ঢাকার প্রথম ম্যাচ ছিল। তিনি এবং সাব্বির ছিলেন, খুব একটা বড় রান ছিল না, মাত্র 130+ একটা স্কোর ছিল। সেই রানটা যখন চেস করতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস, তারা কিন্তু শেষমেশ সহজেই ম্যাচটা জিতেছে। তবে শামীম পাটোয়ারি সেই ম্যাচটায় অপরাজিত ছিলেন 13 বল থেকে 17 করে। সাব্বির রুম্মান তিনি 10 বল থেকে 21 রান করে 3টা ছক্কা হাঁকিয়ে মানে লাইমলাইটে তিনি এসেছেন, মানে পার্টনারশিপ হচ্ছে দুজনেই অপরাজিত ছিলেন। তবে সাব্বির রুম্মন তিনি হচ্ছে লাইটটা কেড়ে নিয়েছিলেন এবং মনে হচ্ছিল যে সাব্বির তিনি এই বয়সে এসেও তিনি কি সেই ফিনিশার রোলের জন্য একটা সুটেবল রোল প্লে করতে পারেন কিনা। বাট আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাচটাই এসে যখন একটা বড় টার্গেট ঢাকা ক্যাপিটালসের সামনে, তাদের সেকেন্ড ম্যাচ, এবং সেই ম্যাচটার মধ্যে বিশাল একটা টার্গেট তাদের চেস করতে হচ্ছে, ওই সময়টাই এসে সিলেট টাইটান্স, তা আবার হোস্ট টিম, দিনের ম্যাচে যেখানে তারা একটা ভালো টোটাল দাঁড় করিয়েছিল, 140 150 160 হওয়ার কথা, সেই জায়গায় তারা স্কোরটাকে 173 পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল। অপোনেন্ট সাইডের ওমার জাই দুর্দান্ত একটা 50 পেয়েছিলেন 24 বল থেকে 50, মানে খুবই ভালো একটা ফিনিশিং তারা দিয়েছিল, শেষ 5 ওভারে 74 রান তারা করেছিল। সো ওভারঅল একটা চাপের মধ্যে ছিল ঢাকা ক্যাপিটালস, তাদের ব্যাটিংটাও ভালো হয়নি। ঢাকা ক্যাপিটালসের দিকে আমরা কিন্তু আলাদা করে চোখ রাখি, কারণ সেখানে আমাদের ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার আছেন যারা ভালো করুক সেটা আমরা চাই। ফর এক্সাম্পল সাইফ হাসান, তিনি কিন্তু ফ্লপ করেছেন। মোহাম্মদ মিথুন মিডল অর্ডারে ফ্লপ করেছেন, নাসির সাব্বির তারাও কিন্তু ক্লিক করতে পারেননি। তো একটা পর্যায়ে শামীম যখন নেমেছেন, আমাদের কাছে মনে হচ্ছিল যে আসলে নিজের জন্যই হয়তো তিনি খেলবেন, কারণ এখানে দলকে বাঁচানোর উপায় নেই। ওই 30 বলে 80-90 এর মতো রান লাগবে, শামীম পাটোয়ারি কি করবেন একা, একাই তো করেছেন। গতকাল প্রায় তিনি ম্যাচটা জিতিয়েই দিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। শামীম পাটোয়ারি শেষ করেছেন 43 বল থেকে 81 রান করে, এবং সেই পারফরমেন্সের মধ্যে শামীম আসলে সবচেয়ে ইমপ্রেসিভ যে কাজগুলো করেছেন, তিনি অহরহ বাউন্ডারি বের করেছেন। ডিপারে ফিল্ডার আছে, তিনি তারপরও কোনো একভাবে অদ্ভুতুরে কিছু শটস খেলে, তার শটস খেলার যে অ্যাঙ্গেলগুলো, তিনি ওই উইকেটের পেছনে কিছু অদ্ভুত অ্যাঙ্গেলে বলটাকে পাঠাতে পারেন সামহাও, তার হাত ঘুরিয়ে রিভার্স করে স্কুপ করে, এই ধরনের শটগুলো তো খেলেছেন, সেটা আমরা আগেও দেখেছি এবং সেখান থেকে তিনি সফল হচ্ছিলেন। সেই সাথে বোলাররা যখন ভাবছেন তিনি এসবই খেলবেন, হুট করে তিনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ব্যাটের ফেস তুলে ছক্কা হাঁকাচ্ছেন, কাভারের উপর দিয়ে তিনি ছক্কা হাঁকাচ্ছেন, শর্ট বলগুলোকে তিনি পয়েন্টে না খেলে কাভারের দিকে জোরে ঠেলে পাওয়ার প্রয়োগ করে সেখান থেকে রান বের করছেন। সো এই ব্যাপারগুলো আমাকে খুব ইমপ্রেস করেছে গতকাল। তার শটের রেঞ্জটা দেখে আমি খুবই অভিভূত হয়ে গিয়েছি আরও একবারের মতো, এবং শামীম গতকাল আসলে প্রমাণই করলেন নিজেও আরেকবার যে তারই অ্যাবিলিটিটা আছে, শুধুমাত্র কনসিস্টেন্টলি বোধহয় এই কাজটা করা দরকার। এবং কোন কোন বোলারের এগেনস্টে রান পেয়েছেন, ওমার জাই, মোহাম্মদ আমির, এই মানের বোলারদের এগেনস্টে, খালেদ আহমেদ, তাদের মতো বোলারদের এগেনস্টে শামীম এতগুলো রান, হেভি ডিউটি রানগুলো শেষ দিকে এসে একাই দায়িত্ব নিয়ে তুলেছেন। শেষ ওভারে 27 রান প্রয়োজন ছিল, সেই 27 রানের ইকুয়েশনটা শামীম পাটোয়ারি মেলাতে পারেননি একটুর জন্য, এবং 6 রানে ঢাকা ক্যাপিটালস সেই ম্যাচটা হেরেছে সিলেটের কাছে। বাট অফকোর্স এই ম্যাচটাই আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারির ব্যাটিংটা সবচেয়ে বড় প্রাপ্তি ছিল অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট ফ্যান।
এবং তার এই ব্যাটিংটা দেখে আমার কাছে আরো একবার মনে হয়েছে বাকিদের থেকে তিনি এই জায়গাটাতেই ভিন্ন। তিনি এমন সব অ্যাঙ্গেলে শটগুলো খেলতে পারেন যেই ধরনের শট আমার মনে হয় বাংলাদেশের আর কোনো প্লেয়ার প্র্যাকটিসও করেননি এবং পারেনও না। মোর অর্থোডক্স ঘরানার বাংলাদেশের বাদ বাকি ফিনিশার রোলের ব্যাটাররা যদি বলি, নুরুল হাসান সোহান তিনি, হ্যাঁ অনেকে বলেন তিনি আনঅর্থোডক্স, বাট এই লেভেলের না যেটা আসলে শামীম পাটোয়ারি করতে পারেন। বাংলাদেশে যদি একমাত্র ক্রিকেটারই থাকে যাকে দিয়ে আপনি 360 ডিগ্রি উইকেটের চতুর্পাশে শট মারতে বললে তিনি মারতে পারবেন উইথ অ্যাবিলিটি উইথ ফোর্স, সেটা শামীম পাটোয়ারি। সো তিনি টানা যদি খারাপও করে থাকেন আমার মনে হয় তাকে শুধু গ্রুম করাটা দরকার, তাকে একটু এনকারেজ করা দরকার। তার মতো এই ধরনের আনঅর্থোডক্স আর কোনো ব্যাটার আসার আগ পর্যন্ত তার উপরই আমাদের আসলে ব্যাংক করতে হবে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি যেন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারেন সেইভাবে তাকে সাহসটা আমাদের আসলে দিয়ে যেতে হবে, কারণ তার অ্যাবিলিটি যেগুলো আছে সেটা অন্যান্য আর কোনো বাংলাদেশি ব্যাটারের মধ্যে আমি অন্তত আপাত মুহূর্তে দেখি না। ওই ইনোভেশনটা এবং ওই সাহসটা, যে ইনোভেটিভ শটটা আমি এফেক্টিভলি খেলতে থাকবো এবং সফল হব, ওটাতে শামীম পাটোয়ারির কাছে ধারেও আমি অন্য কোনো ব্যাটারকে দেখি না। আপনারা জানিয়ে দিন কমেন্ট করে আসলে আপনাদের কি মনে হয় শামীম পাটোয়ারির পারফরমেন্স নিয়ে। তিনি যদি ওয়ার্ল্ড কাপ দলে জায়গা পেয়ে যান, তিনি সেখানে গেলে কেমন করবেন, বিপিএল এর বাকি অংশটুকুতেও তার কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি, এবং আসলেই কি শামীম পাটোয়ারি অন্যান্য যে কোনো ফিনিশারের তুলনায় বাংলাদেশের কনটেক্সটে দ্য মোস্ট রিলায়েবল, দ্য মোস্ট এফেক্টিভ ওয়ান অন হিজ ডে। জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।